গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শহীদ জননী জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি, আজ সর্বশেষ পর্ব। ডিসেম্বর ৪, ১৯৭১, শনিবার। ৬টা বাজতে না বাজতেই ফকিরকে ফোন করলাম। এসব ব্যাপারে সে গেজেট। তার কাছে জানলাম গত রাতেই ঢাকা রেডিওতে ব্ল্যাকআউটের কথা ঘোষণা করেছে। গতকাল বিকেলে ৪:৩০টায় ভারতীয় সশস্ত্র বাহিনী পশ্চিম পাকিস্তানের শিয়ালকোট, চাম্ব, লাহোর, রহিমিয়ার খান, পুঞ্জ, উরি এসব জায়গায় স্থল ও বিমান আক্রমণ শুরু করে। সুতরাং পাকিস্তানি সশস্ত্র বাহিনীকেও বাধ্য হয়ে আত্মরক্ষার জন্য ভারতীয় সীমান্তবর্তী স্থানসমূহে পাল্টা আক্রমণ করতে হয়। অল ইন্ডিয়া রেডিও অবশ্য বলেছে পাকিস্তানি প্রথম আক্রমণ করেছে সন্ধ্যা ৫:৩০টায়। তারা সুলেমানকি, খেমকারান, পুঞ্জ, অমৃতসর, পাঠানকোট, শ্রীনগর, যোধপুর, আম্বালা, আগ্রা এসব জায়গায় স্থল ও বিমান আক্রমণ চালিয়েছে। প্রথম আক্রমণ যেই করে থাকুক না কেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। তাহলে সত্যি সত্যি কি যুদ্ধ লেগেছে? প্রমাণও পেয়ে গেলাম সকাল একটু ফুটতে না ফুটতেই। ভয়ানক কড় 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 শব্দে 10 দিগন্ত ঝালাপালা করে প্লেন উড়ে যাচ্ছে। মাঝে মাঝে এয়ার রেড সাইরেন বাজছে। রেডিওতে নানা রকম ঘোষণা, সাবধানবাণী প্রচারিত হয়ে চলেছে। আজ আর অন্য কোনো কাজ নয়, রেডিও, টেলিফোন আর খবর কাগজ। রেডিও শুনছি আর একে ওকে ফোন করছি। একজনের কাছ থেকে পুরো খবর পাওয়া সম্ভব নয়, তাই বিভিন্ন জনকে ফোন করে টুকরো টুকরো খবর সংগ্রহ করছি। কেউ আকাশবাণী শুনেছে, কেউ বিবিসি, কেউ রেডিও অস্ট্রেলিয়া, আবার কেউ রেডিও পাকিস্তান। গতকাল সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গতকাল মধ্যরাতের কিছু পরে এক বেতার ভাষণে দেশবাসীকে জানান যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া এক বেতার ভাষণে দেশবাসীকে জানিয়েছেন যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কে কার বিরুদ্ধে প্রথম যুদ্ধ ঘোষণা করেছে তা নিয়ে মতদ্বৈততা থাকলেও যুদ্ধ যে লেগেছে তাতে কোনো সন্দেহ নেই। জলজন্ত প্রমাণ, ঢাকার আকাশে ভারতীয় বিমানের কর্ণবিদারী আনাগোনা। 9টার দিকে লুলু এলো, উত্তেজিত গলায় বলল, মামি, কি যে অবাক কাণ্ড! এয়ার রেড সাইরেন শুনে লোকে দৌড়ে রাস্তায় বেরিয়ে আসছে। আমি বললাম, সে কি, সাইরেন শুনে তো সিঁড়ির নিচে মাথা গুজে বসার কথা। সবাই কি বলছে জানেন? ইন্ডিয়ান প্লেন নাকি সিভিলিয়ানদের উপর বোমা ফেলবে না, ওদের লক্ষ্য কেবল ক্যান্টনমেন্ট আর এয়ারপোর্ট। তাই সবাই যুদ্ধ দেখতে রাস্তায় বেরিয়ে আসছে। জামি ছাদে গিয়েছিল, নেমে এসে বলল, কি অবাক কাণ্ড! চারদিকে সবগুলো বাড়ির ছাদের লোক বোঝাই, সবাই প্লেন দেখছে। লুলু চেঁচিয়ে উঠল, শুনলেন মামি, যা যা বলেছি ঠিক কি না? সবাই যুদ্ধ দেখতে ছাদে দৌড়াচ্ছে, রাস্তায় নামছে। সত্যি আজব ব্যাপার। আমিও সারাদিন ধরে রান্নাবান্নার ফাঁকে ফাঁকে আকাশ যুদ্ধই দেখলাম। শরীফ আর জামি একবার বেরোতে চেয়েছিল, আমি দিইনি। যতই লোকে বলুক যে ভারতীয় বিমান সিভিলিয়ানের উপর বোমা ফেলবে না, তবু অত উঁচু থেকে সিভিলিয়ান মিলিটারি হিসেব করে বোমা ফেলা যায়? আমার একটি ছেলে পাক আর্মির খপ্পরে গেছে, বাকিটাকে আর বোমার আঘাতে হারাতে চাই না। যুক্তি দিয়ে ওদের বাইরে যাওয়া বন্ধ করলাম বটে, কিন্তু আমার নিজেরই যে বাইরে যেতে ইচ্ছে করছে। এই প্লেনের কড়কড়ানির মধ্যেই বুড়া মিয়া বাজার করে এনেছে। রান্নাঘরে গেলাম ওকে সাহায্য করতে। ও বেচারা আজ একা পড়ে গেছে। রেনুর মা রেনু কেউ আসেনি, বোধহয় বাড়ি বসে সবার সাথে মজা করে প্লেন দেখছে। শরীফ আর জামি বাইরে যেতে না পেরে আবার ছাদে উঠে গেছে। রান্নার কাজ কিছুটা এগিয়ে দিয়ে আমিও ছাদে গেলাম। আমাকে দেখে জামি উত্তেজিত গলায় বলে উঠল, মা মা, এমন একটা ডগ ফাইট হয়ে গেল না। ডগ ফাইট কি? ডগ ফাইট হলো মানে দুটো প্লেন আকাশে একে অন্যের সঙ্গে ফাইট করে। রাস্তায় যেমন দুটো ছেলে মারামারি করে সেই রকম আর কি। প্লেন দুটি একে অন্যকে জখম করে ফেলে দেওয়ার চেষ্টা করে। তো আমাকে ডাকলি না কেন? তোমাকে ডাকতে যাই আর ডগ ফাইটটা মিস করি। তা কি হলো শেষ পর্যন্ত? কে মরল? কেউ না, পাকিস্তানি প্লেনটা না পেরে ভয় পালিয়ে গেল। এরপর ডগ ফাইট দেখার প্রত্যাশায় আমিও কয়েকবার ছাদে উঠলাম, কিন্তু আর চোখে পড়ল না। কারণ ডগ ফাইট তো ঘন ঘন হয় না, সব পাইলট করতে পারে না। খুব বেপোরা, দুঃসাহসী আর জেদি পাইলটরাই জীবন বাজি রেখে ডগ ফাইটে লাগে। কারণ ওই পাইলটরা জানে প্লেন জখম হওয়া মানেই প্লেনে আগুন ধরে যাওয়া, আর প্লেনে আগুন ধরে গেলে সব পাইলট যে প্যারাশুট নিয়ে ঝাঁপিয়ে বের হতে পারবে তারও কোনো নিশ্চয়তা নেই। বেশিরভাগ ক্ষেত্রে প্লেনের সঙ্গে পাইলটও ধ্বংস হয়ে যায়। 3তলার ছাদে বারবার উঠতে হাঁপ ধরে যায়। শরীফ আর জামি কেমন সকালের নাস্তাটা খেয়ে রেডিওটা বগলে করে গুটি গুটি ছাদে উঠে গিয়েছিল। দুপুরে ভাত খেয়েও তাই করল। আমার তো হাজারটা কাজ,
শ্বশুরের দেখাশোনা, তার উপর বাল্বে কাগজের টোপর পড়াতে হবে, কারণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা নগরীতে প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পূর্ণ নিষ্প্রদীপ পালিত হবে। খবরের কাগজে সরকারি নির্দেশ, জানলার কাছে কাগজের ফালি আঠা দিয়ে সারতে হবে। বোমা পড়লে যাতে কাঁচ ভেঙে ছিটকে ঘরের লোক জখম না করে। এসব কাজ কি একা হাতে করা সম্ভব? ওরা নামে না, ওদের স্বার্থপরতায় রাগ হয়, কিন্তু বেশিক্ষণ থাকে না। লুলু এসেছে, ভাত খাবার পর ওকে নিয়েই কাজে ডুবে গেলাম। ও রান্নাঘরে গিয়ে ময়দার লেই বানালো, আমি খবরের কাগজের ফালি কাটলাম। তারপর দুজনে মিলে বসার ঘরের জানালার কাছে সাঁটলাম। দেয়ালে বসানো ব্যাকেট থেকে বাল্বগুলি খুলে শুধু সিলিং থেকে ঝোলানো বাল্ব রাখলাম। সেখানে 25 পারের বাল্ব লাগিয়ে খবরের কাগজের টোপর বানিয়ে পরিয়ে দিলাম। এসব কাজ শেষ হতে হতে দিনের আলো ফুরিয়ে এলো। আজ আবার রেডিওতে বলেছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কারফিউ, পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি। লুলুকে বললাম, এখন বেরোনো সেফ হবে না, আজ থেকে যা। লুলু রাজি হলো না। না মামি, ভাই ভাবি তাহলে খুব দুশ্চিন্তায় পড়ে যাবে, ফোনও নেই যে জানিয়ে দেব। ভাববেন না, কাছেই তো, ঠিক চলে যাব। এখনও দেরি আছে অন্ধকার হতে। লুলু প্রায় দৌড়েই চলে গেল। ভূতের গলি তোর ভাইয়ের বাসা। ডিসেম্বর 5, 1971, রবিবার। বাবা খুব অস্থির হয়ে পড়েছেন। চোখে দেখেন না বলে কানে শোনেন বেশি, অনুভূতি আরও বেশি। গতকাল থেকে বারবার বলছেন, তোমরা কি পাগল? এয়ার রেড সাইরেনকে এইভাবে উপেক্ষা করছো? একতলায় সিঁড়ির নিচে না গিয়ে ছাদে ছুটছ। সুতরাং আজ সকালেই শরীফকে বললাম, শোনো, আজ রোববার, ছুটির দিন, একতলায় সিঁড়ির নিচে সবার শোয়ার ব্যবস্থাটা আজই করে ফেলি। এখন তো যুদ্ধ কেবল শুরু, পরে সাংঘাতিক হয়ে উঠতে পারে। আমরা তো দরকার হলে দুধদার সিঁড়ি বেয়ে নামতে পারবো, বাবাকে তো নামানো যাবে না। অতএব শরীফ ও জামিকে ছাদের মায়া ছেড়ে ঘন্টা দুয়েকের জন্য নিচে কাজ করতে হলো। রুমি জামির সিঙ্গেল খাট দুটো নিচে নামিয়ে পাশাপাশি পাতা হলো সিঁড়ির নিচে। বেশ চড়া বিছানা হলো। ওপাশে দেয়ালের দিকে বাবা, তারপর শরীফ, আর এপাশে আমি থাকব। এরকম ঠিক হলো। বসার ঘরের ডিভানটা টেনে এনে খাটের মাথার কাছে কোনাকুনি পাতা হলো, ওটাই জামি। খাবার টেবিলটা আগে মাঝখানে ছিল, এখন ওটাকে সরিয়ে ঘরের অন্য পাশের দেয়াল ঘেঁষে বসানো হলো। আগে সেই তক্তপোষটা সরিয়ে এনে এখানে পাতা হলো বাবার ইজি চেয়ারটা। এগুলো করতে করতে প্রায় দুপুর। গতকালই দুদিনের মতো বাজার করে বুড়ামিয়া সব রেঁধে রেখেছে। গত 3-4 মাস থেকে এরকমই করা হয়। ফ্রিজে প্রচুর রান্না করা খাবার থাকে, কারণ প্রায় প্রায়ই অনাহূত কিন্তু অতিবাঞ্ছিত অতিথি এসে পড়ে। আমরা জানি তারা দিনে রাতে যে কোনো সময় এসে পড়তে পারে। এসে পড়লে অতি অল্প সময়ের মধ্যে তাদের পেট ভরে খাইয়ে দেওয়াটা আমাদের কর্তব্য। তাই ফ্রিজে সবসময় রান্না করা খাবার মজুদ থাকে, মিটসেফে বিস্কুট, রুটি, মাখন, পনির। সিঁড়ির নিচে কাজ শেষ হবার আগেই বলে নিলাম, এখন আর ছাদে ওঠো না, গোসল করে খেয়ে নাও। ওরা বিনা বাক্যে আমার কথা মতো কাজ করলো। ওরা আজ আমাকে একটু বেশি মান্য করছে। গতকাল রাত থেকে আমার মন মেজাজ খুব খারাপ, পাড়ার বিহারি পাহারাদারের গাল খেয়ে। গাল সে সবাইকে দিয়েছে, আমার জন্য বেশি লেগেছে মনে হচ্ছে। খেতে বসেছি, এমন সময় লুলু এলো। এসে একটা চেয়ার টেনে বসে পড়ল। বুড়ামি একটা প্লেট নিয়ে এলো। তাকে আজকাল বলতেও হয় না, সে জানে। খেতে খেতে বললাম, লুলু, কাল যে এত খাটলাম কাজে লাগলো না। এই খবরের কাগজে সেরে হবে না। কাল রাতে পাহারাদার চেঁচিয়েছে, বাতির আলো দেখা যাচ্ছে দেখে। লুলু বলে উঠল, ও তো বাতির আলো বুঝবেই। নিয়মটা হলো শেড না থাকলে যে আলোটা রাস্তা গুলিয়ে মাটিতে পড়বে সেটা ঢাকতে হবে, কারণ প্লেন থেকে সেটা বোঝা যায়। শেড পরানোর পর বাইরের আলো না পড়লেই হলো। জানলার বাইরে মাটিতে দাঁড়িয়ে পাহারাদার বেটা ঘরের ভেতর বাতির আলো বুঝলে তো ক্ষতি নেই। সেটাই পাকিস্তানের খয়েরখা পাহারাদারকে বোঝাবে কে? কাল বোঝাতে গিয়েছিলাম, বহুত গালমন্দ করেছে। সে নিশ্চিদ্র অন্ধকার চায়। লুলু খানিকক্ষণ নীরবে ভাত খেলো, তারপর বলল, নিউ মার্কেটে মোটা ড্রয়িং শিট পাওয়া যায়, কিন্তু দাম যে বড্ড বেশি। আমি শক্ত মুখে বললাম, হোক বেশি, ওই কুত্তাদের গাল শুনতে পারবো না। খেয়ে উঠে চল নিউ মার্কেটে যাই। জামি এতক্ষণে মুখ খুলল, অল ক্লিয়ার সাইরেন কিন্তু এখনো দেয়নি। আমি চেঁচিয়ে উঠলাম, না দিক, এর মধ্যেই বেরোবো। খুব মোটা কুচকুচে কালো ড্রয়িং শিট কিনে আনলাম এক গাদা। পুরো এক একটা শিট গোল করে সুই সুতো দিয়ে 2 প্রান্ত সেলাই করে লম্বা চোঙ বানিয়ে বাল্বের গলায় ঝুলিয়ে দিলাম। বাতি এবার জানলার বাইরে থেকে বোঝা তো দূরের কথা, ঘরের মেঝেতেই পড়ে কিনা সন্দেহ।
কাচের জানালাতেও বড় বড় শিট ছোট বোমা কাটা ঠুকে এঁটে দিলাম। এত মোটা শিট আঠাতে সানাবে না। সন্ধ্যার পর জানলা বন্ধ করে বাতি জ্বালালাম। বাল্বের ঠিক নিচে মেঝেতে চোঙের মাপে গোলাকার একটা আলোর চাকতি, কিন্তু কালো শিট যেন সব আলো শুষে নিয়েছে। এর চেয়ে মোমবাতি জ্বাললে তো বেশি আলো হয়। শরীফ, জামি একে একে বাইরে গিয়ে দেখে এসে রিপোর্ট দিল, একদম আধার। এবার পাহারাদারকে আমাদেরই গাল দেওয়া উচিত। ডিসেম্বর 6, 1971, সোমবার। সকালে বুড়া মিয়া আর রেনুকে দিয়ে রেশন আনিয়ে 10টায় যেই মার বাসায় যাবার জন্য পা বাড়িয়েছি, অমনি বিপদ সংকেত সাইরেন। শরীফ, জামি পড়িমড়ি ছাদে ছুটল। বাবা অস্থির হয়ে কী সব বলছেন। কান না দিয়ে আমিও আস্তে আস্তে ছাদের দিকে পা বাড়ালাম। রেনুকে ডেকে বললাম, আয় রেনু, দাদার কাছে বসে থাক। একতলায় আসার পরেও বাবার অস্থিরতা কমেনি। দোতলায় নিজের বিছানা, নিজের ইজি চেয়ার, পাশেই সংলগ্ন বাথরুম, সব জায়গা মুখস্থ হয়ে গিয়েছে। অনেক সময় একাই দেয়াল ধরে ধরে বাথরুমে যেতে পারেন। আমরা যদিও যেতে দিই না, সবসময় কেউ না কেউ ধরি। তবু উনি যে একা পারেন, সেটাই ওর মস্ত মনস্তাত্ত্বিক জোর। একতলার বাথরুমটা খাবার ঘর পেরিয়ে ভেতরের বারান্দা পেরিয়ে গেস্টরুমের পাশে। প্রতিবারই ওকে হাত ধরে নিয়ে যেতে যেতে যাত্রাপথ ও বাথরুমের অবস্থান বোঝাতে হয়। তবু জায়গাটা ওর চেনা হচ্ছে না। এ কারণেই মনে মনে বেশ অস্থির হয়ে রয়েছেন। কিন্তু কি করা, আমাদেরও নিজের ঘর, নিজের বাথরুম ছেড়ে নিচে খুব একটা স্বস্তি লাগছে না। তবে সব কিছু একতলার এই খাবার ঘর ও সিঁড়ির নিচে হওয়াতে একটা সুবিধা হয়েছে, সব হাতের কাছে, বেশ কম্প্যাক্ট ভাব। আবার অসুবিধাও আছে। সব রকম আলোচনা করার জন্য যে সর্বোৎকৃষ্ট জায়গা ছিল খাবার টেবিল, সেখানে বসে এখন বাবার কান বাঁচিয়ে কথা বলা যায় না। ফিসফিস করলে সন্দেহ করেন, ওকে আবার সব কথা বলাও যায় না, হাই ব্লাড প্রেশার। তাই নিচে আসার পর থেকে দেখছি খাওয়া শেষ হতে না হতেই বাপ বেটা বসার ঘরের দূরতম কোনায় চলে যায়। আমি সবসময় হাতের কাজ পেলে ওদের সঙ্গে গিয়ে বসতে পারি না। কাজেই কাজের ফাঁকে ফাঁকেই কান খাড়া করে ওদের আলাপ আলোচনায় অংশ নেবার চেষ্টা করি। সন্ধ্যায় স্বাধীন বাংলা বেতার শোনার জন্য আমরা বসার ঘরে চলে যাই। বাবাকে বলি মেহমান এসেছে। খুব অল্প ভলিউমে বেতারের কথা শুনি। বাবা অস্পষ্ট কণ্ঠস্বর শুনে ভাবেন মেহমানরা কথা বলছে, তখন আমরাও কিছু কথাবার্তা বলতে পারি। আজ দুপুরে আকাশবাণীর খবরে জানলাম ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। শরীফ দুপুরে অফিস থেকে ফিরেই গত কয়েকদিনের একগাদা খবর কাগজ নিয়ে খাবার টেবিলে বিছিয়ে বসল। আমি বাবার গোসল খাওয়া তদারকির ফাঁকে ফাঁকে দেখছি বাপ বেটা গভীর মনোযোগ দিয়ে বিভিন্ন কাগজ উল্টে পাল্টে কি যেন দেখছে। তারপর কী সব যেন এক টুকরো কাগজে লিখছে, আবার খবর কাগজ দেখছে, আবার লিখছে। বাবার খাওয়া শেষ হলে ওকে বিছানায় শুইয়ে দিয়ে খাবার টেবিলের কাছে এলাম। এবার তোমাদের কাগজপত্র গোটাও, খাবার লাগাবো, 2টা বাজে। কি করছে এগুলো? কাগজপত্র গোটাতে গোটাতে শরীফ নিচু স্বরে বলল, খাবার পর সব বলবো। কোনো রকমের নাকে মুখে গুজে খেয়ে উঠেই ওরা দুজন বসার ঘরের দূরতম কোণে গিয়ে আবার ওই কাগজপত্রের উপর ঝুঁকে পড়ল। আজকাল রেনুর মা 12টা-1টার মধ্যেই আগাম ভাত তরকারি নিয়ে বাড়ি চলে যায়। আমি টেবিল সাফ করতে করতে ওদের কথাবার্তার দিকে কান খাড়া রাখলাম। জামির উত্তেজিত গলা একটু চড়ে গেল। পরিষ্কার শুনতে পেলাম, তা তো বুঝলাম, কিন্তু আর্মস আসবে কোত্থেকে? আমি কাজ ফেলে ওদিকে চলে গেলাম। শরীফ জামিকে বলছে, আর্মস ঠিক সময় এসে যাবে। আমি ওদের সামনে হুমড়ি খেয়ে পড়লাম। কিসের আর্মস? কি জন্য? আমাকে একটু বলো না। তোমাকে তো বলতেই হবে। জামি আর আমি হিসাব করছিলাম আর কদিন আন্দাজ লাগতে পারে ঢাকায় মুক্তিবাহিনীর এসে পৌঁছতে। তখন কিন্তু রাস্তায় রাস্তায় যুদ্ধ শুরু হয়ে যাবে। তখনকার জন্য তৈরি হতে হবে এখন থেকেই। আমার সারা শরীরে শিহরণ বয়ে গেল। রাস্তায় রাস্তায় যুদ্ধ! শরীফ জলজলে চোখে বলতে লাগলো, মুক্তিযোদ্ধাদের অনেক কটা দল বিভিন্ন দিক দিয়ে ঢাকার পানে এগোচ্ছে। কদিনের মধ্যেই তারা ঢাকায় ঢুকবে। তখন আমরা যারা শহরের মধ্যে আছি, আমাদেরকে ওদের সঙ্গে সহযোগিতা করতে হবে। ইয়াং ছেলেরা ওদের সঙ্গে যোগ দিবে স্ট্রিট ফাইটে। আমরা যোগান দেব খাবারের, ওষুধের, চিকিৎসার। তুমি এখন থেকে চাল, ডাল, আলু, বিস্কুট এসব কিনে রাখতে শুরু করো। একসঙ্গে বেশি কিনবে না, দফায় দফায় একটু একটু করে, যাতে লোকে সন্দেহ না করে। আর ওই সঙ্গে টিংচার, আয়োডিন, বেনজিন, তুলো, ব্যান্ডেজের কাপড়। আমি হাসলাম। এইসব জিনিস এমনিতেই কম কেনা হয়নি। গেস্ট রুমে টাল পড়ে আছে। সোয়েটার, মাফলার, মোজা, ওষুধপত্র তো আর কেউ নিতে এলো না, সব পড়ে রয়েছে।
পড়ে থাকবে না, ঢাকায় কতদিন যুদ্ধ চলবে কে বলতে পারে। তোমার সোয়েটার, মোজা, মাফলার, ওষুধপত্র সব কাজে লেগে যাবে, দেখো। হঠাৎ আকাশ থেকে প্লেনের ভীষণ কড়কড় শব্দে বাড়িঘর যেন ঝনঝন করে উঠল। এত নিচু দিয়ে প্লেন যাচ্ছে? সঙ্গে সঙ্গে শরীফও কথা বন্ধ করে আচমকা উঠে দাঁড়িয়ে সিঁড়ির দিকে হাঁটা দিল, যেন সব আলাপ আলোচনা শেষ হয়ে গেছে। তার সঙ্গে জামিও। আমি কোমরে 2 হাত চেপে ওদের দিকে কটমট করে তাকিয়ে রইলাম। ডিসেম্বর 7, মঙ্গলবার, 1971। বাংলাদেশকে ভারত স্বীকৃতি দিয়েছে। নয়াদিল্লি, 6 ডিসেম্বর, এপিপি, রয়টার্স। ভারত আজ বাংলাদেশকে একটি স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি দিয়েছে। দৈনিক ইত্তেফাকের এই খবরটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলাম। বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, একটি স্বাধীন জাতি। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। রুমি এখন কোথায়? তাকে পাক আর্মি বাড়ি থেকে ধরে নিয়ে গেছে, এটা সমর্থিত খবর। কিন্তু তাকে মেরে ফেলেছে কিনা এটার কোনো সমর্থিত খবর তো আজও পাইনি। পাগলাপীর বলেন রুমি বেঁচে আছে। পাগলাপীরের কাছে যারাই যায়, মুশফেকা মাহমুদ, মাহমুদা হক, ঝিনু মাহমুদ, রাঙামা, নুহেল, দিনু, খনু, লিনু, শিমুল, জেবুন্নেসা, জাহাঙ্গীর, নাজমা মজিদ, সবাইকেই বলবে ওই পাগলা বাবা একই কথা। আছে, তোর স্বামী বেঁচে আছে, তোর ছেলে মরেনি, তোর ভাই শিগগিরই ফিরে আসবে। স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মামুন মাহমুদ, শাহ আব্দুল মজিদ, শামসুল হক, আলতাফ মাহমুদ, রুমি, জাহাঙ্গীর, বদি, জুয়েল, আজাদ, বাশার, বাকের। ওরা আজ কোথায়? সবাই বলে পাগলা বাবা খুব শক্তিশালী পীর, নিশ্চয়ই তার কথা সত্যি হবে। ওরা যদি সত্যি সত্যি বেঁচে থাকে, তাহলে যে যেখানে আছে সেখানে কি গতকাল রেডিওর খবর শুনতে পেয়েছে, আজকের কাগজ দেখতে পেয়েছে? ওরা কি জেনেছে পৃথিবীর অন্তত একটি দেশ স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে? যাদের গাদ্দার বলে, কাফের বলে পাকিস্তানিরা পিঁপড়ের মতো পিষে মারছে, তাদেরকেই একটি স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি দিয়েছে পৃথিবীর অন্তত একটি দেশ। এটা কি ওরা জানতে পেরেছে? আর যদি ওরা সবাই শহীদ হয়ে থাকে, তাহলে কি ওদের আত্মা জানতে পেরেছে এই খবর? জেনে কি শান্তি পেয়েছে ওদের আত্মা? কাগজের উপর মাথা নুইয়ে আমি কি বেহুশ হয়ে গিয়েছিলাম? জামি এসে আমাকে ধরে তুলে আমার চোখের পানি মুছিয়ে দিল। জানো মা, আর দেরি নেই, খুব শিগগিরই ঢাকায় মুক্তিবাহিনী ঢুকবে। তবে যুদ্ধটা বড় সহজ হবে না। ঢাকায় পাক আর্মির ঘাঁটি তো কম শক্ত নয়। জানো মা, আমি আর আলী না আজিমপুর কলোনির দিকে ডিউটি পাবো। আব্বুকে বলেছি আমাকে আর আলীকে যেন 2টা চাইনিজ স্টেন দিয়ে দেয়। ভাইয়ারা আগস্টে ঢাকায় অ্যাকশন করে বাসায় যে স্টেনগুলো এনেছিল, তোমার মনে আছে? কি সুন্দর ঝকঝকে অথচ ছোট্ট দেখতে অস্ত্রগুলো। ওর মধ্যে চাইনিজ স্টেনটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। ভাইয়াও কিন্তু একটা চাইনিজ স্টেনের জন্য পাগল ছিল। ওদের দলের মধ্যে কেবল আলম ভাইয়ের একটা চাইনিজ স্টেন ছিল, আর কারো ছিল না। ভাইয়া না সুযোগ পেলে আলম ভাইয়ের স্টেনটা নাড়াচাড়া করত। জামের উদ্দেশ্য সফল হলো। আমার চোখ থেকে পানি পড়া বন্ধ হলো। বললাম, মায়ের বাসায় যেতে হবে, ওদের বাজার নেই, বুড়া মেয়ে আজ বাড়ি যাবে, তাই বেশি করে বাজার করিয়েছি। চলো দিয়ে আসি। রান্নাঘরে গিয়ে বুড়া মিয়াকে বললাম, তুমি রান্না শেষ করতে করতে আমি এসে যাব, মায়ের বাজারটা দিয়ে আসি। ধানমন্ডির 6 নম্বর রোডে মার বাসায় বাজার দিয়ে 2-4টা কথা বলে বাড়ি ফিরে আসতে না আসতেই এক পশলা আকাশযুদ্ধ হয়ে গেল। এরকম আকাশযুদ্ধ শুরু হলেই রাস্তাতে লোকজন, গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে যায়। এয়ার রেড সাইরেন আর অল ক্লিয়ার সাইরেনের তফাৎটাও লোকে ভুলে গেছে মনে হয়। সবাই ঊর্ধ্বমুখে চেয়ে দেখে। আজ একটা ব্যতিক্রম দেখলাম। আর্মির লোক রাস্তায় দাঁড়ানো ঊর্ধ্বমুখে লোকজনকে গালাগালি করছে। মনে পড়ল আজকের দৈনিক পাকিস্তানে বিমান হামলাকালে বাইরে থাকাটা নিজের পক্ষেই বিপজ্জনক শিরোনামে একটা খবর দেখেছি। আহা, বাঙালিদের জন্য কি মায়া! ভারতীয় বিমানের বোমায় বাঙালি মরলে ওদের যে কত কষ্ট হবে, তাই রাস্তায় লোক পিটিয়ে ওদের নিরাপত্তা সুরক্ষা করছে। বাসায় এসে বুড়া মিয়াকে ছুটি দিলাম। বারবার করে বললাম, ঠিক 2 দিন পরে চলে এসে কিন্তু বুড়া মিয়া, দেখছই তো অবস্থা, এদিকে অন্ধ শ্বশুর, ওদিকে বাড়িতে মা একলা। বুড়া মিয়া তার স্বভাবসিদ্ধ হাসি এসে মৃদুকণ্ঠে বলল, আল্লাহ ভরসা। ডিসেম্বর 8, 1971, বুধবার। আজ আবার রেডিওতে বলল সন্ধ্যা 5টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ এবং ব্ল্যাকআউট, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত। ছিলই তো বাপু সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কারফিউ, নতুন করে আবার এত ঘোষণা দেওয়ার কি আছে? সন্ধ্যা আজকাল 5টাতেই হয়।
এদের দেখছি মাথার ঘায়ে কুত্তা পাগলের মতো অবস্থা। আজ রেনু নিজে থেকেই এখানে রাতে থেকে যাওয়ার কথা বলল। বুড়া মিয়া নেই, রেনুকে থাকবার কথা বলবো বলবো ভাবছিলাম। ছোট মেয়ে থাকতে পারবে কিনা তাও ভাবছিলাম। এখন ওর দিক থেকে আগ্রহ দেখে স্বস্তি পেলাম। রেনুর বয়স 8-9 বছর হলে কি হবে, কাজেও 15-16দের হারিয়ে দিতে পারে। আমি খুব খুশি মনে আমাদের খাটের পায়ের দিকে আমার বিশ্রাম করার সেই চৌকিটা আবার এনে পাতলাম রেনুর শোবার জন্য। বাঁচা গেল, রেনু থাকা মানেই বাবার জন্য কোনো দুশ্চিন্তা রইল না। আমি যখন তখন দৌড়ে ছাদে যেতে পারবো। আজ সকাল 8:30টাতেই একবার আকাশযুদ্ধ হয়ে গেছে। ডিসেম্বর 9, 1971, বৃহস্পতিবার। আমাদের চেনা জানা প্রায় সকলেই ব্যাংক থেকে টাকা উঠিয়ে রাখছে, আর ন্যাশনাল ডিফেন্স সার্টিফিকেট ব্যাংকে জমা রেখে তার বদলে নগদ টাকা ধার নিচ্ছে। সবাই বলছে কখন কি হয়, শেষে ব্যাংক থেকে টাকা তুলতে পারি কিনা। ব্যাটাদের দিনই তো ঘনিয়ে এলো, হয়তোবা যাবার আগে ব্যাংকের সব টাকাও জ্বালিয়ে দিতে পারে, প্লেনে করে ওদিকে নিয়েও যেতে পারে। তার চেয়ে যতটা পারা যায় নগদ টাকা কাছে থাকুক। কিন্তু এত নগদ টাকা ঘরে রাখা তো খুব সহজ নয়। যে কোনো সময় পাক আর্মি বাসায় ঢুকে সার্চ করে নিয়ে যেতে পারে, বাড়ির চাকরও নিয়ে পালাতে পারে। তাই অনেকেই টাকা বয়ামে বা কোটায় ভরে মাটিতে পুঁতে রাখছে। শরীফ তার সবগুলি ন্যাশনাল ডিফেন্স সার্টিফিকেট ব্যাংকে জমা দিয়ে টাকা ধার নিয়েছে। তাছাড়া 4 দফায় 5,000 করে মোট 20,000 টাকা ব্যাংক থেকে উঠিয়েছে। 10,000 অফিসের সেফে রেখেছে, 10,000 বাড়িতে এনেছে। আমি টাকাগুলি ছোট ছোট বান্ডিলে চালের বস্তার ভেতর, জুতার বাক্সের তলায়, এরকম সব জায়গায় লুকিয়ে রেখেছি। অন্যদের মতো মাটি খোঁড়াখুড়ি করে পোতার হাঙ্গামা আর করতে ইচ্ছা হয় না। তাছাড়া এসব টাকা তো কয়েকদিন পরে কাজেই লেগে যাবে, রাস্তা যুদ্ধ শুরু হলে। দুপুরে ভাত খেতে খেতে শরীফ বলল, আজ বাকারা ধানমন্ডির বাড়ি থেকে ওয়ারি চলে যাচ্ছে। কেন? ওয়ারিতে মিসেসের এক বোন থাকেন, সেখানে থাকবে। ধানমন্ডির বাড়ির পুরো পেছনটাই তো ইপিআর এলাকা, ওখানে একটা অ্যান্টি এয়ারক্রাফট গান বসানো আছে। তার জন্য? ওটার জন্যই বাকাতের বাড়িটা আমাদের দরকার হবে, তাই ওকে বলেছিলাম অন্য কোথাও সরে যেতে। জামির দুচোখ উত্তেজনায় চকচক করছে। সে রুদ্ধশ্বাসে ফিসফিস করে বলল, আব্বু আমাকে আর আলীকে বাঁকা চাচার বাড়িতে। শরীফ হেসে ধমক দিল, চোপ, ডিসিপ্লিন ভঙ্গ করছো। তোমরা আজিমপুর কলোনির 3 তলার ছাদে পজিশন নেবে। যোদ্ধারা কখনো অর্ডার অমান্য করে না। আমার সারা শরীর শিরশির করছে। কারফিউ মোড়া এই অবরুদ্ধ শহরে ব্ল্যাক আউটের কালো কাগজে মোড়া এই কবরের মতো ঘরে বাস করতে করতে স্বাধীন বাংলা বেতার আর চরমপত্র শুনে শুনে কোনো মতে মনোবল খাড়া রাখি। যতই দিন যাচ্ছে মনে হচ্ছে আর পারছি না। এর মধ্যে এ ধরনের যুদ্ধের প্রস্তুতির কথাবার্তা নিঃসন্দেহে সারা শরীরে জীবনী শক্তি প্রবাহিত করে দিচ্ছে। ডিসেম্বর 10, 1971, শুক্রবার। বুড়া মিয়ার আজ ফেরার কথা, কিন্তু এখনও ফেরেনি। ড্রাইভারকে দিয়ে বাজার করিয়ে রেনুর মাকে কুটতে বসিয়ে 2 হালি ডিম আর 1 শিশি গ্লিসারিন নিয়ে মার বাসায় গেছি। সেখান থেকে জুবলির বাসা হয়ে তার খোঁজখবর নিয়ে বাসায় ফেরার পথে লক্ষ্য করলাম বহু লোক রিকশায়, বেবিতে, বোচকা বুচকি সুটকেস নিয়ে চলেছে। অনেকে ঘাড়ে মাথায় হাতে পুটলি নিয়ে হেঁটেও যাচ্ছে। কি ব্যাপার, আরেকবার লোকজন ঢাকা ছাড়ছে নাকি? বাসায় ঢুকতেই দেখি ঘর ভর্তি করে মেহমানরা বসে আছেন। ফকির, আমির হোসেন, বাবলু, চাম্মু, হোসেন সাহেব, ডাক্তার একে খান, সবার মুখেই একই আলোচনা। গতকাল ও পরশু রাতে তেজগাঁও শিল্প এলাকা এবং এতিমখানায় যে বোমা পড়েছে তা নাকি ইচ্ছাকৃত সেম সাইড। আমি বললাম, রাস্তায় দেখলাম লোকজন সব ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। একে খান বললেন, ঢাকায় জোর গুজব, মুক্তিযোদ্ধারা নাকি ঢাকার সিভিলিয়ানদের শহর ছেড়ে চলে যেতে বলছে, এখানে নাকি খুব ফাইট হবে। আমির হোসেন বললেন, কই, আমি তো শুনিনি। হোসেন সাহেব জিজ্ঞেস করলেন, স্বাধীন বাংলা বেতার কিছু বলছে এ বিষয়ে? সেরকম ঘোষণার মতো করে কিছু বলেনি, তবে কথিকায় চরমপত্রে ঘুরিয়ে ফিরিয়ে বলছে। ঢাকার অবস্থাও খুব ভালো নয়, কাল থেকে তো সব স্কুল কলেজ বন্ধ দিয়ে দিয়েছে। তাই নাকি? কেন, আজকের কাগজে দেখেননি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা? অবস্থা তাহলে সত্যি কুফা। আলোচনা চলতেই থাকে। আমি চা বানিয়ে নাস্তা ধরি মেহমানদের সামনে। প্রায় 2টো বাজে। কারো ওঠার নাম নেই। রেনুর মা অস্থির হয়ে উঠেছে বাড়ি ফেরার জন্য। ওর বাড়ি সেই কামরাঙ্গীর চরে। হেঁটে যেতে যেতেই বেলা ফুরিয়ে আসবে। বসার ঘরে তর্কমুখর মেহমানদের রেখে আমি রান্নাঘরে গেলাম রেনুর মাকে আগাম ভাত বেড়ে দিতে।
ডিসেম্বর 11, 1971 শনিবার। বুড়া মিয়া আজও ফেরেনি। রেনু এক রাত থেকেই আবার বাড়ি চলে গেছে, ফলে কাজের চাপ পড়ে গেছে বড্ড বেশি। শরীফ জামি আগে ঘরের কাজে বেশ সাহায্য করত। 4 তারিখ থেকে ওরা দুজন একদম বদলে গেছে। খাওয়ার সময়টুকু ছাড়া প্রায় সবসময় ছাদে। অফিসে যাওয়ার সময়ও অনিয়মিত হয়ে গেছে 4 তারিখের পর থেকে। বুড়া মিয়া সবসময় কথা ঠিক রেখেছে, এবার আর পারল না দেখছি। যা পরিস্থিতি দেশের, তারই বা কী হয়েছে কে জানে। আমি রোজই কাজের ফাঁকে ফাঁকে বেরিয়ে চাল, ডাল, আলু, পেঁয়াজ, আটা, চিনি, সুজি, বিস্কুট অল্প অল্প করে বিভিন্ন দোকান থেকে কিনে কিনে গেস্ট রুমটায় টাল করছি। আজ হঠাৎ বিকেল 3:30 থেকে কারফিউ। না জেনে নিশ্চিন্তে বাজার করে 3:45 বাসায় ফেরার পথে দেখি লোকজন, রিক্সা ঊর্ধ্বশ্বাসে ছুটছে। কি যে উল্টোপাল্টা সব কারবার আরম্ভ হয়েছে। কখন কারফিউ দিচ্ছে, কখন তুলছে, কোনো মাথা মুন্ডু নেই। আর মাথা ঠিক থাকে কি করে? দেশের সবখানে যা অবস্থা। আজকের দৈনিক পূর্বদেশে একটা খবর পড়লাম, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হালুয়াঘাট, রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া এবং খুলনায় প্রচণ্ড লড়াই। এটা হলো একটা হেডিং। এর চেয়ে ডাবল মোটা হেডিং দিয়ে এর নিচে আবার লেখা, স্থলে জলে অন্তরিক্ষে হানাদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি। পড়ে খানিক্ষণ একা একা হাসলাম। এই হানাদার বাহিনী কোন হানাদার বাহিনী বুঝতে আর বাকি নেই, তাই তো ওদের মাথা খারাপ হয়ে গেছে। ডিসেম্বর 12, 1971 রবিবার। আজ সারাদিন কারফিউ ওঠেনি। আজও কিছু কেনাকাটা করতে বেরোবো ভাবছিলাম, তা আর হলো না। এয়ার রেড সাইরেন অগ্রাহ্য করে রাস্তায় বেরোনো যায়, কিন্তু কারফিউ থাকলে সবাই নাচার। যেন খুব একটা সুযোগ পাওয়া গেছে এমন ভাব করে শরীফ জামির দিকে চেয়ে বললাম, এই সুযোগে গেস্টরুমটা গুছিয়ে ফেলি। ওরা রেডিও বগলে সিঁড়ির দিকে মুখ করেছিল। আমার কথায় আবার ঘুরে দাঁড়ালো। আমি ওদের নিয়ে গেস্টরুমের তালা খুলে ঢুকলাম। এটা অবশ্য এখন স্টোর রুম। কেউ বেড়াতে এসে হঠাৎ যাতে এ ঘরে এত জিনিসপত্র না দেখে ফেলে তার জন্য তালা। চাল, ডাল, আলু, পেঁয়াজ ইত্যাদি সব জিনিসই এখন ছোট ছোট চটের থলে, কাগজের ঠোঙা, পলিথিনের ব্যাগে রয়েছে। তুলো, ব্যান্ডেজ, ডেটল, অ্যাসপিরিন, আরও অনেক ওষুধ ছোট ছোট বাদামি প্যাকেটে। শরীফ সারা ঘরের উপর চোখ বুলিয়ে বলল, এসব গুছিয়ে রাখা ঠিক নয়, এভাবেই ক্যামোফ্লেজড হয়ে থাকা ভালো। হঠাৎ কেউ ঘরে ঢুকে যেন টেন না পায়। বলেই অ্যাবাউট টার্ন করতে উদ্যত হলো। আমি খুব মিষ্টি করে তীক্ষ্ণ গলায় বললাম, ঠিক আছে, কিন্তু ইমার্জেন্সির সময় চট করে যাতে ঠিক জিনিসটি তুলে নিতে পারি তার জন্য একটু সিজিল করে রাখা উচিত নয় কি? ধরো গুরুতর যখন একটা মুক্তিযোদ্ধাকে ব্যান্ডেজ করতে হবে, তখন যদি এই 100টা প্যাকেটের মধ্যে তুলো খুঁজতে 15 মিনিট লেগে যায়। জামি এক লাফে আমার পাশে এসে গলা জড়িয়ে ধরে বলল, প্রমিস করছি মা, সন্ধ্যাবেলা সব প্যাকেট সিজিল করে দিব। এখন তুমিও চলো ছাদে। কেন কারফিউ উঠায়নি আজ, সেটা ছাদে না গেলে টের পাওয়া যাবে না। আমি ভেঙচে উঠলাম, তুমিও চলো ছাদে, দাদাকে একা ফেলে। জামি বেশ সাহসী আর একটু কুটকচালো হয়ে উঠছে আজকাল। আমাকে কথা শেষ করতে না দিয়ে জড়িয়ে ধরে টেনে খাবার ঘরের দিকে নিতে নিতে গলা চড়িয়ে বলল, দাদা খানিকক্ষণ একা বসে থাকুন, মাকে ওপরে নিয়ে যাচ্ছি, আলমারি খোলাতে হবে, আব্বু বাথরুমে গেছে। আব্বু কিন্তু পাশেই দাঁড়িয়ে। বাবা চুপ করে খাটের পাশের ইজি চেয়ারে পড়ে রইলেন। তিনিও এ কয়দিনে বাড়ির সবার হালচাল বুঝে গেছেন। সেদিন ছেলে ও নাতিকে এয়ার রেড প্রিকশনের কথা বোঝাতে গিয়ে নিজেই যেন অন্যরকম বুঝে গেছেন, আর কাউকে কিছু জিজ্ঞেস করেন না। আমি ওদের দুজনের সঙ্গে ছাদে গেলাম বটে, কিন্তু খানিক পরে নিচে নেমে এলাম। বাবাকে সত্যি সত্যি তো বেশিক্ষণ একা ফেলে রাখা যায় না। তবু বাবাকে দেখা ও রান্নার কাজে ফাঁকে ফাঁকে আজ বহুবার ছাদে গেলাম। এয়ারপোর্টের দিকে দেখা যাচ্ছে 3টে প্লেন বারবার করে নিচে নামার চেষ্টা করছে, আবার উপরে উঠে যাচ্ছে। আমাদের ছাদের ঘরের উত্তরের জানালা দিয়ে পরিষ্কার দেখা যায়। জাতিসংঘের কর্মচারীদের ঢাকা থেকে অপসারণের জন্য ওই চেষ্টা। কিন্তু ভারতীয় বিমান বোমা ফেলে রানওয়েটা বেশ ভালো জখম করে রেখেছে। সকাল থেকে বিকেল 3টে পর্যন্ত প্রাণান্ত চেষ্টা করে প্লেনগুলো নামল, খানিক পরে উঠেও গেল। ওরা উড়ে যাবার পরপরই ফটাফট 2টো বোমা রানওয়েতে মেরে দিয়ে গেল ভারতীয় প্লেনগুলো। আরও ভালো করে দেখার জন্য সিঁড়িঘরের ছাদের টঙে জামি একবার উঠেছিল। ওখানে উঠলে এলিফ্যান্ট রোডের বুকটাও দেখা যায়। জামি নেমে এসে বলল, আচ্ছা মা, সারাদিন কারফিউ, অথচ এত মাইক্রোবাস যাচ্ছে কেন রাস্তা দিয়ে? ওগুলো তো মিলিটারি গাড়ি নয়। ডিসেম্বর 13, 1971 সোমবার। আজ 8টা 2 কারফিউ নেই। আমার বাজার ও রান্না দুই সারা আছে।
তবু শরীফের কথা মতো আরও চাল ডাল লবণ তেল বিস্কুট ইত্যাদি কেনার জন্য বাজারে বেরোলাম। শরীফ গাড়ি নিয়ে অফিসে গেল, জামি বাবার কাছে থাকলো। আমি লুলুকে নিয়ে প্রথমে মার বাসায় যাবার জন্য বেরিয়ে দেখি রিক্সা পাওয়া মুশকিল। সব রিক্সাই বোচকা বুচকি সুটকেস সহ যাত্রী নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। কোথায় ছুটছে কে জানে। বেশ খানিকটা হেঁটে একটা খালি রিক্সা পেলাম, ওটাকে আর ছাড়লাম না। মার বাসায় গিয়ে দেখি ওর খালি একতলাটায় লালুর বান্ধবী আনোয়ারা সপরিবারে এসে উঠেছে। ওরা পোস্তগোলার দিকে থাকে, ওখান থেকে ভয় পেয়ে এ পাড়াতে চলে এসেছে। ওদের দেখে নিশ্চিন্ত হলাম, যাক মার জন্য আমার আর অত ভাবনা করতে হবে না। ওই রিক্সা নিয়েই বাজার সেরে আসতে আসতে 12টা বাজল। যদিও ফ্রিজে রান্না করা মাছ তরকারি আছে, তবু আরও মাছ গোস্ত কিনে এনেছি। আবার কখন 24 ঘন্টা কারফিউ দেয় কে জানে। রান্নাঘরে 3টে চুলো ধরিয়ে গোস্ত মাছ আর ভাত বসালাম। একটু পরেই শরীফ এল অফিস থেকে। রান্নাঘরে একবার মাত্র উকি দিয়ে ছাদে চলে গেল। দেখে আমার রাগ হলো। চেঁচিয়ে জামিকে ডেকে বললাম, দাদাকে গোসলখানায় নিয়ে যাও, গোসল হলে ভাত খাও, খবরদার এখন ছাদে যাবে না, খুনোখুনি হয়ে যাবে তাহলে। দুপুরে টেবিলে খেতে বসে আমি একটাও কথা বললাম না। ওরাও সব চুপচাপ। 1:30 বেজে গেছে, 2টোয় কারফিউ শুরু। খেয়ে উঠেই লুলু চলে গেল। আমি 2 হাতে ডাল ও গোস্তের বাটি তুলে প্যান্ট্রিতে রেখে আবার এই ঘরে আসতেই দেখি রেডিও বগলে শরীফ গুটি গুটি সিঁড়ি দিয়ে উঠছে, তার পিছু পিছু জামি। দিনে দিন ওদের স্বার্থপরতা বাড়ছে। আগে তবু নিচে থাকতো, সাইরেন বাজলে কিংবা প্লেনের শব্দ পেলে দুর্দার করে উঠে যেত। এখন তাও করে না, আগে থেকেই উঠে গিয়ে বসে থাকে। দাঁত কিরমির রাগের মধ্যেই হঠাৎ খেয়াল হলো, আরে আমি তো শরীফকে বলেছি সবসময় এমন দুর্দার করে জোরে সিঁড়ি না ভাঙতে। ভাত খাওয়ার পর তো নয়ই, ওতে শরীরের ক্ষতি হতে পারে। একা একাই হেসে ফেললাম। কি যে ছেলে মানুষের মতো রাগ করি। যুদ্ধের টেনশন আমারও মন মাথায় ঢুকে গেছে। তাছাড়া শরীফেরও তো কষ্ট কম নয়। আগস্ট মাসে পাক আর্মি ওদের উপর যে টর্চার করেছিল, তার উপর ওর শরীরটাও আগের মতো নেই। যদিও অফিস করছে, আমার সঙ্গে পাগলা বাবার বাসায় যাচ্ছে, টেনিস খেলছে, শত্রুর নাকের ডগায় বসে বিপজ্জনক কাজ কারবারের বিলি বন্দোবস্ত চালিয়ে যাচ্ছে, তবু ক্রমাগত ওর ওজন কমে যাচ্ছে। আজ দুপুরে খাবার সময় ওর মুখটা খুব বিষণ্ণ দেখাচ্ছিল। এসব কথা ভাবতে ভাবতে দোতলায় উঠে বাথরুমে ঢুকলাম। 2 দিন গোসল করা হয়নি। গোসলটা সেরেই ছাদে রোদে গিয়ে বসবো। যদিও সব ব্যবস্থা নিচেই, তবু নিজের বাথরুমে গোসল না করলে তৃপ্তি হয় না। তাই প্লেনের কড়কড়ানি থাকলেও সেটা খানিকক্ষণের জন্য উপেক্ষাই করি। বেডরুম আমাদের ডাবল খাটে, ছোবরা জাজিম উদুম হয়ে পড়ে আছে। উপরে পাতলা তোষক চাদর বালিশ সব নিচে। আজ ভোরে ফজরের নামাজের পরে আমরা দুজনে খানিকক্ষণের জন্য এই খসখসে ছোবরার গদির উপর এসে শুয়েছিলাম। গোসল সেরে বেডরুমে পা দিয়ে চমকে গেলাম। শরীফ ছোবরার গদির উপর এলোমেলোভাবে উপুড় হয়ে শুয়ে রয়েছে। ছুটে ওর কাছে গিয়ে বললাম, কি হয়েছে, এখানে এমনভাবে শুয়ে কেন? শরীফ খুব আস্তে বলল, বুকে ব্যথা করছে, নিঃশ্বাস নিতে পারছি না। পিঠে হাত দিয়ে দেখলাম ঘামে গেঞ্জি শার্ট ভিজে সপসপ করছে। ওগুলো খুলে গা মুছিয়ে শুকনো জামা পরিয়ে দিলাম। তারপর ফোন তুলে ডক্টর একে খানকে ডাকলাম। উনি সঙ্গে সঙ্গে ডাক্তারি ব্যাগ নিয়ে চলে এলেন। স্টেথোস্কোপ দিয়ে শরীফকে পরীক্ষা করতে করতে জিজ্ঞেস করলেন, পা ঝিনঝিন করছে কি, ঘাম হয়েছিল? শরীফ বলল, পা ঝিনঝিন করছে। আমি বললাম, ঘেমে একেবারে নিয়ে উঠেছিল, এই দেখুন আবার ঘামছে। একে খানের মুখ গম্ভীর হলো। ব্যাগ থেকে একটা অ্যাম্পুল বের করে শরীফকে ইঞ্জেকশন দিলেন। তারপর বললেন, এটার প্রথম হার্ট অ্যাটাক। এটার জন্য যে ওষুধ দরকার তা আমার কাছে ছিল, দিয়েছি। কারো কারো দ্বিতীয় হার্ট অ্যাটাক খুব তাড়াতাড়ি হয়, সেরকম হলে আমার কাছে আর ওষুধ নেই। সুতরাং সময় থাকতে হাসপাতালে রিমুভ করাই ভালো। বাঁ পাশের বাড়ির প্রতিবেশী ডাক্তার রশিদ পিজির সুপারিনটেন্ডেন্ট। ওকে ফোন করে পিজিতে শরীফের ভর্তির ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্সের জন্য অনুরোধ করলাম। কে জানে কদিন হাসপাতালে থাকতে হয়। একে খান বললেন, কিছু কাপড় জামা, বিস্কুট, 1 বোতল পানি, মোমবাতি, টর্চ এগুলো গুছিয়ে সঙ্গে নিন। শরীফ বলল, বাঁকার মঞ্জুরকে ফোন করে খবরটা দাও। বাঁকা কিন্তু ওয়ারিতে থাকছে না, ওকে অফিসের 3 তলার ফোনে পাবে। ফোন ঘুরালাম। মঞ্জুরের ফোন এঙ্গেজড, বাঁকার ফোন কেউ ধরছে না। অ্যাম্বুলেন্স এসে গেছে। একে খানও আমাদের সঙ্গে হাসপাতালে যাবেন বলেছেন। শানু এসে রাতে এ বাড়িতে থাকবে, কারণ বাবা বেশি বুড়ো, অথর্ব, আর জামি ছেলে মানুষ। রাতে আবার যদি কিছু হয়, জামি একা সামাল দিতে পারবে না।
এখন বিকেল 5টা। এলিফ্যান্ট রোডের নির্জন রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স ছুটে চলেছে। সন্ধ্যার অন্ধকার দ্রুত চারদিক ঢেকে ফেলছে। এরই মধ্যেই পশ্চিম আকাশে লালচে রংটা কেমন যেন ভয়াবহ দেখাচ্ছে। চারদিকে ফুটফাট শব্দ হচ্ছে, বন্দুকের, গ্রেনেডের, মাঝে মাঝে ঠাঠা ঠাঠা করে মেশিন গানের। প্লেনের আনাগোনা কেন জানি খানিকক্ষণ নেই বললেই চলে। মাঝে মাঝে জিপ বা মাইক্রোবাস হুশ করে চলে যাচ্ছে। শরীফকে পিজির 3 তলার ইন্টেন্সিভ কেয়ার ওয়ার্ডের সামনে তোলা হয়েছে। ভেতরে বেড রেডি করা হচ্ছে। শরীফ বারান্দার মেঝে স্ট্রেচারের উপর শুয়ে, তার বাঁ পাশে মেঝেতে হাঁটু গেড়ে আমি তার হাত ধরে রয়েছি। ডান পাশে দাঁড়িয়ে ডাক্তার একে খান আর পিজির ডিরেক্টর প্রফেসর নুরুল ইসলাম। প্রফেসর ইসলাম আমাদেরও বেশ ঘনিষ্ঠ পরিচিত। উনি নিজে দাঁড়িয়ে থেকে বলে দিচ্ছেন, ধোপার ধোয়া চাদর যেন বের করে পাতা হয়, কম্বল যেন পরিষ্কার দেখে দেওয়া হয়, কোনো দিক দিয়ে যেন যন্ত্রের ত্রুটি না হয়। ইন্টেন্সিভ কেয়ার ওয়ার্ডের ডাক্তার, নার্স ও ওয়ার্ড বয়দের স্পেশাল কেয়ার নেবার নির্দেশ দিয়ে প্রফেসর নুরুল ইসলাম দোতলায় নেমে গেলেন। দোতলার কেবিনগুলোতে পিজির অনেক ডাক্তার সপরিবারে এসে উঠেছেন। প্রফেসর ইসলামও তার ফ্যামিলি নিয়ে একটা কেবিনে আছেন। দেখতে দেখতে গোধূলির আবছায়া মুছে রাতের অন্ধকার ঘনিয়ে এলো। ইন্টেন্সিভ কেয়ার ওয়ার্ডের কাচের জানলাগুলো বিরাট বিরাট, সব দরজার মাপের। কোনো কাচে কাগজ লাগানো নেই। পর্দাগুলো টেনে ঠিকমতো ঢাকা যায় না, কোনোখানে পর্দাও নেই। শরীফকে তার পরিষ্কার চাদর পাতা বেডে তোলা হয়েছে। এর মধ্যেও শরীফ আমাকে বলছে, মঞ্জুকে ফোন করে খবরটা দাও। একে খান বলেছেন, শরীফ একদম কথা বলবে না, চুপচাপ রেস্টে থাকো। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আমি আমার ব্যাগ থেকে একটা মোমবাতি বের করে জ্বালাতেই পিজির কর্তব্যরত ডাক্তার হাহা করে উঠলেন, বন্ধ করুন, বন্ধ করুন, নিচে গার্ডরা দেখলে চিল্লাচিল্লি করবে। আমি হকচকিয়ে মোমবাতি নিভিয়ে বললাম, কিছু যে দেখা যাচ্ছে না, কাজ করবেন কিভাবে? টর্চ আছে, টর্চ থাকলে দিন। গার্ডগুলো এমন হারামি না, বাতি দেখলে ওপরে মুখ করে গুলি ছুড়ে বসে। শরীফ বলল, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার আনতে গেছে, বুঝলেন, অক্সিজেনের একটু ঘাটতি আছে। এখন প্রায় 6:30 বাজে, এখন অক্সিজেন এলো না। শরীফের শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। ডাক্তার একে খান ওর নাড়ি ধরে দাঁড়িয়ে আছেন। শরীফ বলল, অক্সিজেনের জন্য মঞ্জুরকে ফোন করো, ও জোগাড় করে দিতে পারবে। ডাক্তার একে খান বললেন, কথা বলো না, একদম চুপচাপ রেস্টে থাকো। অক্সিজেন সিলিন্ডার নিয়ে এলো ওয়ার্ড বয়, কিন্তু সিলিন্ডারের মুখের প্যাচটা খোলা, রেঞ্জটা আনেনি। রেঞ্জ কই? রেঞ্জ আনো শিগগির, একজন ডাক্তার চেঁচিয়ে উঠলেন। রেঞ্জ তো স্যার 2 তলায় নিয়ে গেছে। হাত দিয়ে সিলিন্ডারের মুখের প্যাচটা ঘোরাবার ব্যর্থ চেষ্টা করে কর্তব্যরত ডাক্তার আবার চেঁচিয়ে উঠলেন, এ ওয়ার্ডের রেঞ্জ কেন 2 তলায় দেওয়া হয়েছে? দৌড়াও, রেঞ্জ নিয়ে এসো। অন্ধকারে সাবধানে হোঁচট বাঁচিয়ে ওয়ার্ড বয়টা দৌড়ালো। শরীফ খুব ছটফট করছে। একে খান তাকে আশ্বস্ত করার জন্য বারবার মৃদু কণ্ঠে বলছেন, একটু ধৈর্য ধরে চুপচাপ থাকো শরীফ, কথা বলো না, নড়ো না, এক্ষুনি সব ব্যবস্থা হয়ে যাবে। শরীফ ছটফটানির মধ্যে আবার জিজ্ঞেস করল, মঞ্জুরকে ফোন করতে পেরেছ? আমার কান্না পাচ্ছে। এই অন্ধকারে কোথায় ফোন, কোন দিকে যাব? আমার আনা টর্চটা নিয়ে ডাক্তাররা যে কী করছে কিছুই বুঝি না। একজন ডাক্তার হঠাৎ একে খানকে বলল, স্যার পেশেন্টকে পাশের ছোট ঘরটাতে নিয়ে যাই, ওখানে জানালা নেই, মোমবাতি জ্বালানো যাবে, ওখানে ডিফিব্রিলেটর মেশিনটা আছে। অতএব আবার শরীফকে স্ট্রেচারে তুলে টর্চের আলোয় পথ দেখে দেখে পাশের ছোট ঘরে নেওয়া হলো। ঘরটা আসলে অন্য একটা ঘরের কিছুটা অংশ পার্টিশন করা, সরু অংশ, একটা মাত্র বেড, বেডের পাশে একটা মেশিন। দুপাশে এত কম জায়গা 2-3 জন লোক কোনো মতে দাঁড়াতে পারে। এখানে এসে একটা মোমবাতি জ্বালালাম। শরীফকে বেডে তোলা হলো। আমি ফোনের খোঁজে দরজা দিয়ে বারান্দায় এসে নিশ্চিদ্র অন্ধকার দেখে হতাশ হয়ে আবার ঘরের ভেতর ঢুকে তাকেই আঁতকে উঠলাম। পিজির কর্তব্যরত ডাক্তার 2 জন শরীফের বেডের দুপাশে দাঁড়িয়ে হাতে করে কার্ডিয়াক ম্যাসাজ দিচ্ছেন। আমি একে খানকে জিজ্ঞেস করলাম, মেশিনটা লাগাচ্ছেন না কেন? শরীফের বুকে হাতের চাপ দিতে দিতে একজন ডাক্তার বললেন, লাগাবো কি করে, হাসপাতালের মেইন সুইচ বন্ধ, ব্ল্যাক আউট যে। হাসপাতালের মেইন সুইচ বন্ধ রেখে ব্ল্যাক আউট? এমন কথা তো জন্মে শুনিনি। তাহলে মরণাপন্ন রোগীদের কি হবে? লাইফ সেভিং মেশিন চালানো যাবে না? ডিসেম্বর 14, 1971 মঙ্গলবার। শরীফকে বাসায় আনা হয়েছে সকাল 10টার দিকে। মঞ্জুর, মিকি এরা দুজন ওদের পরিচিত ও আত্মীয় পুলিশ অফিসার ধরে
গাড়িতে আর্মড পুলিশ দিয়ে অনেক কাঠখড় পুড়িয়ে একটা পিকআপ জোগাড় করে হাসপাতাল থেকে ওকে নিয়ে এসেছেন। সকালবেলায় প্লেনের আনাগোনা একটু কমই ছিল। আজ কারফিউ ওঠেনি, তবু আমাদের গলিটা কানা বলে খবর পেয়ে সব বাড়ির লোকের এসে জড়ো হতে পেরেছেন। খবর পেয়ে আনোয়ার তার বোর্ড অফিসের মাইক্রোবাসটা অনেক ঝঞ্ঝাট করে নিয়ে এসেছে। সঙ্গে এসেছে শেলি আর সালাম। ওই মাইক্রোবাস পাঠিয়ে মা আর লুলুকে আনা হয়েছে ধানমন্ডির বাসা থেকে। মঞ্জুর তার গাড়িতে কয়েকটা ট্রিপ দিয়ে এনেছেন বাঁকাকে, ফকিরকে, আমিনুল ইসলামকে। WR খান জোগাড় করে দিয়েছেন কাফনের কাপড়। বাড়ির পাশের খালি জায়গাটাতে প্রায় 30-40 জন লোক দুপুর 12:30টায় জানাজায় সামিল হলেন। 4-5টা গাড়িতে করে জনাকুড়ি লোক গুরুস্থানে গেলেন। শানু, খুকু আর মঞ্জু আমার কাছে রইল। বাবা একেবারে নির্বাক হয়ে তার ইজি চেয়ারে পড়ে রয়েছেন। 1:30টা থেকে হঠাৎ প্লেনের কড়কড়ানি বেড়ে গেল। বারে বারে খুব নিচু দিয়ে প্লেন এলিফ্যান্ট রোড এলাকার উপর দিয়ে ভীষণ শব্দ করে উড়ে যেতে লাগলো। যারা গোরস্থানে গেছে তাদের জন্য খুব উদ্বিগ্ন হয়ে উঠলাম। 2টার মধ্যে সবাই ফিরে এলেন। জামিকে পৌঁছিয়ে আমার সঙ্গে 2-4টে কথা বলে যে যার বাসায় চলে গেলেন। আমার 2 ভাগ্নি ইভা ও সুরত, জামির বন্ধু আলী, মা আর লুলু এ বাসায় রয়ে গেল। গত রাত থেকে মুখে কিছু তুলতে পারিনি। আলসারের ব্যথা নিয়ে নিঃসাড়ে বিছানায় পড়েছিলাম। ওধারে মা বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদছেন। লালু বাবার হাত ধরে মৃদু কণ্ঠে তাকে সান্ত্বনা দিচ্ছে। জামি এসে আমার সামনে দাঁড়িয়ে হু হু করে কেঁদে উঠে বলল, মা, আমার আর যুদ্ধ করা হলো না। আমি উঠে বসে ওকে বুকে জড়িয়ে ধরলাম। ও কান্নার সঙ্গে চিৎকার করে হাত মাথা ঝাঁকিয়ে বলতে লাগলো, আমি ওদের দেখে নেব। ওরা ভাইয়াকে কেড়ে নিয়েছে, ওরা আব্বুকে খুন করেছে, ওদের ছেড়ে দেব না। আলী এসে জামিকে ধরে ওপাশে নিয়ে গেল। মা কান্না থামিয়ে ওর কাছে গেলেন। হঠাৎ ভীষণ কড়কড় শব্দে প্লেন উড়ে গেল। মনে হলো আমাদের বাড়ির ছাদ ধসিয়ে দিয়ে গেল। তার পরপরই ভীষণ আর্তনাদের চারদিক ছেয়ে গেল। আমরা সবাই চকিত হয়ে উঠলাম। কি ব্যাপার, আশেপাশে কোথাও বোমা পড়ল নাকি? সকাল থেকেই বহুজনের মুখে গুজব শুনছি নিয়াজি নাকি এলিফ্যান্ট রোডের একটা হলুদ রঙের বাড়িতে আশ্রয় নিয়েছে। আরও শুনছি মহসিন হলে, ইকবাল হলে, সলিমুল্লাহ হলে পাক আর্মিরা পজিশন নিয়েছে। তাই এ পাড়ায় এত ঘন ঘন, এত নিচু দিয়ে ইন্ডিয়ান প্লেন উঠছে। একটু পরে আমাদের দরজায় ঘন ঘন ধাক্কা পড়তে লাগলো। সঙ্গে সঙ্গে আমরা ভয়ে সবাই সিটিয়ে গেলাম। কিন্তু তা মুহূর্ত মাত্র। ধাক্কার সঙ্গে বহু কণ্ঠের কান্না ও কথার শব্দ ভেসে আসতেই আমরা সবাই দৌড়ে দরজার দিকে গেলাম। জামি দরজা খুলতেই দেখি বারান্দায় রক্তাক্ত দেহ এলিয়ে পড়ে আছে। সামনের বাঁদিকের বাড়ির আকবর, ওকে ঘিরে ওদের বাড়ির সবাই, কেউ দাঁড়িয়ে কেউ বসে মাতম করছে। ওদের পাশের বাড়ির আমির হোসেনরাও সবাই ভয় বিস্ফোরিত চোখে দাঁড়িয়ে। কান্না, আর্তনাদ এবং টুকরো কথার ভেতর দিয়ে জানা গেল ঘটনা আকবরদের বাড়িতে বোমা পড়েছে। ওরা প্লেনের শব্দ শুনেই ছাদে দৌড়েছিল। বোমা পড়বে ভাবতে পারেনি। বোমার আঘাতে আকবরদের বাড়ির পেছনের অংশ এবং আমির হোসেনদের বাড়ির কোণা ধসে গেছে। 2টো ছোট ছেলে মেয়ে ছাদে মারা গেছে। আকবর গুরুতর জখম। ও বাড়ির সবাই আকবরকে তুলে আমাদের বাড়িতে চলে এসেছে। জামি আর আলী রক্তাক্ত আকবরকে তুলে ভেতরে এনে ডিভানটার উপর শুইয়ে দিল। বাকিরা কেউ সোফায়, কেউ চেয়ারে, কেউ মেঝেতে পড়ে কান্নাকাটি করতে লাগলো। আমার 2 দিনের না খাওয়া শরীরে কোথা থেকে জোর এলো জানি না। বাড়িতে 3 জন সদ্য পাশ করা ডাক্তার, ইভা, সুরত, কুকু। আমি ওদেরকে বললাম, তোরা প্রথমে দেখ কার কতটা জখম হয়েছে। আমি মেডিকেলে ফোন করছি অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য। ভাগ্যক্রমে একবার ডায়াল করে মেডিকেল হাসপাতাল পেয়ে গেলাম। বাসার ঠিকানা এবং ডিরেকশন দিয়ে অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য অনুরোধ করলাম। আকবর ছাড়াও 2-4 জনের জখম বেশ গুরুতর। যারা জখম হয়নি তারাই বেশি কান্নাকাটি করছে। 1 শিশি ভ্যালিয়াম 2 ইভার হাতে দিয়ে বললাম, প্রত্যেককে পাইকারি হারে 2টো করে খাইয়ে দাও, ওদের একটু শান্ত হওয়া দরকার। খুকু, তুমি পানির জগার গ্লাস নাও। ভ্যালিয়াম খাওয়ানো শেষ হলে খুকু, ইভা, সুরতকে কিছু তুলো, আয়োডিন, ডেটল, ব্যান্ডেজ এসব দিয়ে বললাম, যতটা পারো ফার্স্ট এড দিয়ে দাও। 4:30 বাজে। আর একটু পরে অন্ধকার হয়ে যাবে। আমি, আমির হোসেন, বাবলু, সাজ্জাদ এবং আরও কয়েকজনকে বললাম, তোমরা প্লেনের শব্দ কমলেই দৌড়ে গিয়ে বাড়িতে রান্না করা খাবার, বাচ্চার দুধের টিন, চালের টিন, আটার টিন এক এক করে নিয়ে এসো। রাতে মেঝেতে শোয়ার মতো লেপ্তশোকো নিয়ে এসো। গেস্ট রুমের তালাটা ঠিক মতো আছে কিনা এক ফাঁকে দেখে নিলাম। মুক্তিযোদ্ধাদের জন্য যে রসদ জমিয়েছি তা কিছুতেই এখন খরচ করব না। তাছাড়া ওদের ঘরে তো আছেই,
ওগুলো নষ্ট করার দরকার কি? 5টার সময় অ্যাম্বুলেন্স এলো। আকবর সহ আহত বাদবাকি সবাই এবং তাদের দেখাশোনার জন্য সুস্থ কয়েকজন অ্যাম্বুলেন্সে চড়ে মেডিকেল হাসপাতালে চলে গেল। 10 মিনিট পরে আরেকবার ভীষণ শব্দে চারপাশ কেঁপে উঠল। এবার মনে হলো আমাদের পেছন দিকের গুলিতে বোমা পড়েছে। ফট করে কারেন্ট চলে গেল। ফোন তুলে দেখি ওটাও ডেড। ব্যাস, এবার 16 কালা পূর্ণ হলো। ফ্রিজ চলবে না, পানির পাম্প চলবে না, কেরোসিন ফুরালে ইলেকট্রিক হিটার দিয়ে কাজ সারা যাবে না। কারফিউর সময় ফোনটাই ছিল একমাত্র যোগসূত্র, সেটাও গেল। এখন সত্যি সত্যি কবরখানা। সারা মেঝে জুড়ে বিছানা পাতা হয়েছে। সিঁড়ির ঠিক নিচে খাটে প্রথমে বাবা, তারপর জামি ও আলী। নিচে মেঝে খাট ঘেঁষে আমি, ইভা, সুরত, মা, লালু। আমাদের পরে প্রথমে আকবরের ভাবির মেয়েরা, তারপর ওদের বাড়ির পুরুষরা। ওদের পরে আমির হোসেনদের বাড়ির পুরুষরা, তারপর ওদের বাড়ির মেয়েরা। ওদের বিছানা ঘরের ওপাশের দেয়ালে খাবার টেবিলের পা পর্যন্ত গেছে। রাত 2টোর সময় হঠাৎ ঘুম ভেঙে গেল। কারা যেন ডাকাডাকি করছে জামির নাম ধরে। উঠে টর্চ জ্বাললাম। জামি জানলার কাছে গিয়ে একটা পাল্লা খুলল। আমাদের বাড়ির একদম নাক বরাবর সামনের বাড়ির হোসেন সাহেবের গলা। ওদের পেছনের বাড়ির কোনায় আগুন জ্বলছে। কি করে আগুন ধরেছে কে জানে। এখন যদি ওপর থেকে কোনো প্লেন বোমা ফেলে? আমি বললাম, জামি, আলী, বাবলু, সাজ্জাদ, তোমরা গরম জামা কাপড় পরে নাও, আর হোসেন সাহেবের বাড়ির ছাদে উঠে দেখবে কিভাবে আগুনটা নেভানো যায়। মার গলা শোনা গেল, এর মধ্যে আবার জামি কেন? ও ছোট ছেলে, ওর যাবার দরকার নেই। বাবলু সায় দিল, হ্যাঁ হ্যাঁ, জামির যাবার দরকার নেই। আমি ধমকে সুরে বললাম, না, জামি অবশ্যই যাবে। আমি গেস্ট রুম থেকে মোটা দড়ির একটা বান্ডেল আর মাঝারি একটা বালতি এনে রাখলাম। ওরা গরম কাপড় পরে দড়ি বালতি নিয়ে হোসেন সাহেবের বাড়ি গেল। ডিসেম্বর 15, 1971, বুধবার। আজ হোসেন সাহেব এবং ওর নিচতলার ভাড়াটে আসলাম সাহেব সপরিবারে আমাদের বাসায় এসে আশ্রয় নিয়েছেন। এখন ছেলে বুড়ো মিলিয়ে 45 জন লোক আমার বাসায়। আজ সারাদিন কান ঝালাপালো করে রকেটিং এবং স্ট্রেফিং চলেছে। সারাদিন কানের তুলো, ঘাড়ে লেপ, মাথা বিছানায় গোজা। আজ 8:30, 12:30 কারফিউ নেই। খবর পেলাম গতকাল পেছনের গলির এক বাড়িতে বোমা পড়ে শরীফের বন্ধু ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেনের মেয়ে মারা গেছে। ওই বোমার আঘাতেই গতকাল ইলেকট্রিক এবং টেলিফোনের তারও ছিঁড়ে খুঁড়ে গেছে। আজ সারাদিন কলকাতা রেডিও খোলা আছে। বারবার শুনতে পাচ্ছি পাক আর্মিকে সারেন্ডার করার নির্দেশ। এই জন্য আজ বিকেল 5টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আকাশযুদ্ধ বন্ধ থাকবে বলা হচ্ছে। এইরকম মুহুর্মুহু বোমাবর্ষণের মধ্যেই সারা সকাল ধরে এসেছে ইলা, বাদশাহ, আতাভাই, কলিম, নজলু, হুদা, রেনু, মঞ্জুর, আতিক, হামিদা, জুবলি, রফিক, মাসুমা। সবাই এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি সবাইকে বকছি, এরকম স্ট্রেফিংয়ের মধ্যে কেন বেরিয়েছ? মাথার উপর প্লেনের শব্দ হলেই ওদেরও দুহাত কানে চেপে বিছানায় মাথা গুজে বসতে বলছি। মঞ্জুর বললেন যে গভর্নমেন্ট হাউসে হেভি বম্বিং হয়েছে। বাঁকাকে তাই মতিঝিলের অফিস থেকে তুলে ধানমন্ডিতে তার ভাগ্নে প্রিন্সের বাড়িতে দিয়ে এসেছেন। গভর্নর মালেক হোটেল ইন্টারকনে গিয়ে আশ্রয় নিয়েছেন। ইন্টারকনকে এখন ইন্টারন্যাশনাল জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। লুলু গত 2 দিন আসতে পারেনি। আজ 11টার দিকে এসে ঘটনার আকস্মিকতায় হতভম্ব। সে যেন বিশ্বাসই করতে পারছে না মাত্র 1.5 দিনের ব্যবধানে শরীফের হার্ট অ্যাটাক, মৃত্যু, জানাজা, দাফন পর্যন্ত শেষ। বিছানায় মাথা গুজে অবোধ শিশুর মতো কাঁদতে লাগলো সে। এর মধ্যে রান্নাঘরের দিকটাও সামলাতে হচ্ছে। 6টি বাড়ির 6টি বিভিন্ন পরিবারের 45 জন লোকের রান্নার দায়িত্ব কেউই আগ বাড়িয়ে নিচ্ছে না। অতএব লখনৌই আদব কায়দা বিসর্জন দিয়ে আমাকেই আগ বাড়াতে হলো। একেবারে নাম ধরে ধরে ডেকে সকালের নাস্তা ও চা বানানো থেকে শুরু করে দুপুর ও রাতের রান্না এবং পরিবেশনের ডিউটি বন্টন করে চার্ট বানিয়ে দিলাম। এই ডামাডোলের মধ্যে বাবার জন্য স্পেশাল রান্না করা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মঞ্জু সমাধান করে দিলে সমস্যার। ওদের বাসা থেকে বাবার জন্য সকালে নরম রুটি, দুপুরে নরম ভাত, কম মশলার মাছের ঝোল, এসব করে বয়ে এনে বাবাকে খাওয়াচ্ছে। ডিসেম্বর 16, 1971, বৃহস্পতিবার। আজ সকাল 9টা পর্যন্ত যে আকাশযুদ্ধ বিরতির কথা ছিল সেটা বিকেল 3টে পর্যন্ত বাড়ানো হয়েছে। দুপুর থেকে সারা শহরে ভীষণ চাঞ্চল্য, উত্তেজনা। পাক আর্মি নাকি সারেন্ডার করবে বিকেলে। সকাল থেকে কলিম, হুদা, লুলু যারা এলো সবার মুখে এক কথা। দলে দলে লোক জয় বাংলার ধ্বনি তুলে রাস্তায় বেরিয়ে পড়েছে কারফিউ উপেক্ষা করে। পাক সেনারা, বিহারিরা সবাই নাকি পালাচ্ছে।
পালাতে পালাতে পথে ঘাটে এলো পাতাড়ি গুলি করে বহু বাঙালিকে খুন জখম করে যাচ্ছে। মঞ্জুর এলেন তার 2 মেয়েকে নিয়ে, গাড়ির ভেতর বাংলাদেশের পতাকা বিছিয়ে। তিনি ওই একই কথাই বললেন। বাচ্চা এসে বলল, এলিফেন্ট রোডে আজিজ মোটরসের মালিক খান জিপে করে পালাবার সময় বেপরোয়া গুলি চালিয়ে রাস্তার বহু লোক জখম করেছে। মঞ্জুর যাবার সময় পতাকাটা আমাকে তুলে দিয়ে গেলেন। বললেন, আজ যদি সারেন্ডার হয় কাল সকালে এসে পতাকাটা তুলব। আজ শরীফের কুলখানি। আমার বাসায় যারা আছেন তারাই সকাল থেকে দোয়া দরুদ পড়ছেন। পাড়ার সবাইকে বলা হয়েছে বাদ মাগরিব মিলাদে আসতে। একে খান, শানু, মঞ্জু, খুকু সবাই বিকেল থেকে এসেই দোয়া দরুদ পড়ছে। জেনারেল নিয়াজি 90,000 পাকিস্তানি সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছে আজ বিকেল 3টের সময়। যুদ্ধ তাহলে শেষ? তাহলে আর কাদের জন্য সব রসদ জমিয়ে রাখব? আমি গেস্ট রুমের তালা খুলে চাল, চিনি, ঘি, গরম মশলা বের করলাম কুলখানির জর্দা রাঁধবার জন্য। মা, লালু এবং অন্যান্য বাড়ির গৃহিণীরা সবাই মিলে জর্দা রাঁধতে বসলেন। রাতের রান্নার জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজ এখান থেকেই দিলাম। আগামীকাল সকালের নাস্তার জন্য ময়দা, ঘি, সুজি, চিনি, গরম মশলা এখান থেকেই বের করে রাখলাম। ডিসেম্বর 17, 1971 শুক্রবার। আজ ভোরে বাসায় স্বাধীন বাংলাদেশের পতাকা তোলা হলো। মঞ্জুর এসেছিলেন। বাড়িতে যারা আছেন তারাও সবাই ছাদে উঠলেন। 25শে মার্চ যে ফ্ল্যাগ পোলটায় বাংলাদেশের পতাকা উড়িয়ে আবার নামিয়ে নিতে বাধ্য হয়েছিলাম, সেই ফ্ল্যাগ পোলটাতেই আজ আবার সেদিনের সেই পতাকাটাই তুললাম। সবাই কাঁদতে লাগলো, আমি কাঁদতে পারলাম না। জামির শক্ত হাত মুঠিতে ধরে দাঁড়িয়ে রইলাম। গত 3 দিন থেকে জামিকে নিয়ে বড়ই দুশ্চিন্তে আছি। শরীফের মৃত্যুর পর থেকেও কেমন যেন গুম মেরে আছে। মাঝে মাঝেই ক্ষেপে উঠে, চেঁচামেচি করে, ছুটে বেরিয়ে যেতে চায়। বলে পাঞ্জাবি মারবে, বিহারি মারবে, আব্বুর হত্যার প্রতিশোধ নেবে। ওকে যতই বুঝাই যুদ্ধ আর নেই। যুদ্ধের সময় পাঞ্জাবি মারলে সেটা হতো শত্রু হনন, এখন মারলে সেটা হবে মার্ডার। ও ততই ক্ষেপে ওঠে। কি যে করি, ওর জন্য আমিও কোথাও বেরোতে পারছি না। তাছাড়া এই যে গোষ্ঠী রয়েছে বাড়িতে, গত রাতেই হোসেন সাহেব এবং আসলাম সাহেবরা নিজের বাড়িতে চলে গেছেন, কিন্তু বাকিরা নড়তে চাইছে না। কি এক দুর্বোধ্য ভয়ে এই ঘরের মেঝে আঁকড়ে বসে আছে। আত্মীয়, বন্ধু, পরিচিত জনরা কত যে আসছে সকাল থেকে স্রোতের মতো। তাদের মুখে শুনছি রমনার এসকোর্সে সারেন্ডারের কথা, দলে দলে মুক্তিযোদ্ধাদের ঢাকায় আসার কথা, ইন্ডিয়ান আর্মির কথা, লোকজনের বিজয় উল্লাসের কথা। এর মধ্যে রক্তহিম করা একটা কথা শুনছি। মুনির স্যার, মোফাজ্জল হায়দার স্যার, ডাক্তার রাব্বি, ডাক্তার আলিম চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, এরকম অনেকেরই খোঁজ নেই। গত 7-8 দিনের মধ্যে বিভিন্ন সময়ে কারফিউর মধ্যে এদের বাসায় মাইক্রোবাস বা জিপে করে কারা যেন এসেদের চোখ বেঁধে ধরে নিয়ে গেছে। বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ল গত 7-8 দিন যখন তখন কারফিউ দেওয়ার কথা। কারফিউর মধ্যে রাস্তা দিয়ে বেসামরিক মাইক্রোবাস ও অন্যান্য গাড়ি চলাচলের কথা। এতক্ষণে সব পরিষ্কার হয়ে উঠল। বিকেল হতে হতে রায়ের বাজার বদ্ধভূমির খবরও কানে এসে পৌঁছল। পর অস্থির লাগছে। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। রুমি, রুমি কি বেঁচে আছে? আমি কি করে খবর পাব? কার কাছে? শরীফ এমন সময় চলে গেল। দুজনে মিলে রুমির জন্য কষ্ট পাচ্ছিলাম, রুমির জন্য অপেক্ষা করছিলাম। এখন একাই আমাকে সব করতে হবে, একাই সব কষ্ট বহন করতে হবে। ফোন ও ইলেকট্রিক লাইন এখনো ঠিক হয়নি, কে ঠিক করবে? সারা ঢাকার লোক একই সঙ্গে হাসছে এবং কাঁদছে। স্বাধীনতার জন্য হাসি, কিন্তু হাসিটা ধরে রাখা যাচ্ছে না। এত বেশি রক্তে দাম দিতে হয়েছে যে কান্নার স্রোতে হাসি ডুবে যাচ্ছে, ভেসে যাচ্ছে। সন্ধ্যার পর একটা মোমবাতি জেলে ভুতুড়ে আলোয় জামিকে জড়িয়ে ধরে বসেছিলাম। হঠাৎ দরজায় করাঘাত। তার আগে বাসার সামনে জিপগাড়ি থামবার শব্দ পেয়েছি। উঠে দরজা খুললাম। কাঁধে স্টেন গান ঝোলানো কয়েকটি তরুণ দাঁড়িয়ে। আমি দরজা ছেড়ে দুপা পিছিয়ে বললাম, এসো বাবারা, এসো। ওরা ঘরে ঢুকে প্রথমে নিজেদের পরিচয় দিল। আমি মেজর হায়দার, এ শাহাদাত, আলম, আনু আর এজিয়া ও ফতে, আর এই যে চুল্লু। হায়দার আর আনু ছাড়া সবাইকে তো আগে দেখেছি।
চুল্লু এতদিন সেন্ট্রাল জেলে ছিল। ওকে জেল থেকে বের করে এনে রুমির অনুরাগী মুক্তিযোদ্ধারা রুমির মায়ের সঙ্গে দেখা করতে এসেছে। আমি ওদেরকে হাত ধরে এনে ডিভানে বসালাম। আমি শাহাদাতের হাত থেকে চাইনিজ টেন গানটা আমার হাতে তুলে নিলাম, ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম, তারপর সেটা জামির হাতে দিলাম। চুল্লু হাঁটু গেড়ে আমার সামনে বসল। আমার 2 হাত টেনে তার চোখ ঢেকে আমার কোলে মাথা গুজল। আমি হায়দারের দিকে তাকিয়ে বললাম, জামি পারিবারিক অসুবিধার কারণে মুক্তিযুদ্ধে যেতে পারেনি। ও একেবারে পাগল হয়ে আছে, ওকে কাজে লাগাও। মেজর হায়দার বলল, ঠিক আছে জামি, এই মুহূর্ত থেকে তুমি আমার বডিগার্ড হলে। এক্ষুনি আমার সঙ্গে অফিসে চলো, তোমাকে একটা স্টের ইস্যু করা হবে। তুমি গাড়ি চালাতে পারো? জামি শর্ট অ্যাটেনশনে দাঁড়িয়ে ঘটাং করে একটা স্যালুট দিয়ে বলল, পারি। ঠিক আছে, তুমি আমার গাড়িও চালাবে। জামির পাশে আলী দাঁড়িয়েছিল। জামি বলল, স্যার, আমার বন্ধু আলী। মেজর হায়দার গম্ভীর মুখে বলল, ইনফ্যাক্ট আমার 2 জন বডিগার্ড দরকার। তোমার বন্ধুকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া গেল, কিন্তু ভেবে দেখো পারবে কি না। এটা খুব টাফ জব, 24 ঘন্টার ডিউটি। 5 দিন পর জামি এই প্রথমবারের মতো দাঁত বের করে হাসল। 48 ঘন্টার হলেও পরোয়া নেই। আপনারা শুনছিলেন গল্পকথন বাই কল্লোল চ্যানেলে শহীদ জননী জাহানারা ইমামের 71 দিনগুলি। আজ শেষ পর্ব। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের 14 পর্বের এই কাজটি। ভালো মন্দ আপনারা বলতে পারবেন, কিন্তু ওভারঅল এই কাজটা অনেক কঠিন একটা কাজ ছিল। আপনারা নিজেরা অনেক সময় শুনতে শুনতে বুঝেছেন। কিছু কিছু জায়গায় পড়তে গিয়ে ওই সময়কার যে সিচুয়েশন ছিল সেটার সাথে ওই জায়গাতে নিজেকে কল্পনা করতে গিয়ে এক ধরনের দুর্বলতা, এক ধরনের মানসিক অস্থিরতা তো বটেই, সেটাই আবার শরীরের উপরেও এক ধরনের স্ট্রেস ফেলছিল। যাই হোক, শেষ করলাম। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর চাইলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের ফেসবুক বা আপনাদের যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে আপনারা শেয়ার করতে পারেন, যেন অন্যরাও শুনতে পারে। আর 71 নিয়ে যে অবসেশনটা আছে, সেই অবসেশনটা আসলে এক একজন তো এক এক রকমভাবে দেখে। এটা নিয়ে আমার ব্যক্তিগত যে অবসেশনটা আছে, সেটাতে আমি কখনোই অন্য কোনো কিছু দিয়েই এটার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা আমার পক্ষে সম্ভব না। এই শিক্ষাটা, এই বোধটা নিয়েই আমি বড় হয়েছি। আপনারা অনেক সময় আমার এই কাজে কেউ কেউ কমেন্ট করেছেন যে এই 2019 সালে এসে 71 নিয়ে অবসেশনের কোনো মানে আদৌ আছে কি না। যেটা আমার কাছে সবসময় মনে হয়েছে, আমাদের যে ইতিহাস, আমাদের যে অতীতটা, সেটাকে পুরোপুরি ইগনোর করা সম্ভব না। অতীতের উপর ভর করেই বর্তমান, ভবিষ্যৎ, তার পরিকল্পনা, তার স্বপ্ন, তার সব কিছু, সামগ্রিকভাবে সব কিছু। যাই হোক, ভিন্ন মত থাকতে পারে, সেটা নিয়ে আপনারা কথা বলতে পারেন, কিন্তু আমি যেটা সবসময় বলবো সেটা হচ্ছে কোনো প্রকার ভিন্ন মতের প্রতি আমাদের আক্রমণ করা চলবে না। যাই হোক, আপনারা নিজেরা বেশি বেশি করে বই পড়বেন, নিজেরা ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রাখবেন, ভালো থাকবেন। টাটা।